ওয়েলকাম এভরিওয়ান। পিএইচ সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6th সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6th সেমিস্টারের DSE 4 এই পেপারের ওপর দুটো পার্ট রয়েছে। একটি হচ্ছে প্রি কলোনিয়াল সাউথ ইস্ট এশিয়া, আর একটি হচ্ছে এনভায়রনমেন্টাল হিস্ট্রি। আজকে মূলত প্রি কলোনিয়াল সাউথ ইস্ট এশিয়া এই পার্টটির ওপর ফাইনাল পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। পূর্বেই তোমাদের বলে রাখি, আজকের যে প্রশ্নগুলো আমি আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলোর যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, তোমরা গ্রুপে জয়েন্ট হতে পারো, আমি ওখানে পিডিএফটা দিয়ে দিব। এছাড়া তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। তো চলো দেখা যাক DSE 4 প্রি কলোনিয়াল সাউথ ইস্ট এশিয়া এই পার্টটির ওপর এবারের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্স রয়েছে, ফাইনালে আসার সম্ভাবনা প্রবল, সেগুলো আমরা একে একে দেখে নিব। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নিব কী কী প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। 10 নম্বরের সাজেশান হিসেবে আমি প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হলো মজবহিতদের উত্থানে জাভার ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন রেখেছি দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্মের ওপর শ্রীলঙ্কার ধর্মীয় প্রভাব কতখানি ছিল। 3 নম্বর প্রশ্ন হলো ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার আদি পর্বের বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় মশলা বাণিজ্যের জন্য ইঙ্গো ডাচ সংগ্রাম ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। 5 নম্বর প্রশ্ন হলো ষোড়শ শতকে দক্ষিণ পূর্ব এশিয়ায় পর্তুগিজ বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো। 6 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় সামুদ্রিক অর্থনীতি সম্পর্কে যা জানো লেখো। এরপরে আমরা 7 নম্বরের প্রশ্ন দেখে নিব। 7 নম্বরে যে প্রশ্নটি রেখেছি চীনাদের বিশেষ উল্লেখ সহ চম্পার আদি ইতিহাসের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় থেরাবাদ ও মহাযান বৌদ্ধ ধর্মের বিকাশ কিভাবে ঘটেছিল। আমি 10 নম্বরের সাজেশান হিসেবে 8টি প্রশ্ন রেখেছি, প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরে কী কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 5 নম্বরের সাজেশান হিসেবে প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ত্রয়োদশ শতাব্দীর শেষের দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসের উপাদান হিসেবে ইউরোপীয় ভ্রমণকারীদের বিবরণের মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন হলো ফুনানের রাষ্ট্রীয় অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন হলো মালয় ও ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জে ইসলামের আবির্ভাব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো ভিয়েতনামে ভারতীয় রাজ্য চম্পার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন হলো খেমার ও অঙ্কর যুগের শিল্প ও ধর্ম সম্পর্কে আলোচনা করো। পাঠ প্রশ্ন দুটি সংস্কৃতির অর্থনৈতিক ভিত্তি চিহ্নিত করো। 6 নম্বর প্রশ্ন হলো ফুনানের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে জয় বর্মনের কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে মহাযান আন্দোলনের পীঠস্থান হিসেবে শ্রীবিজয়ের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো বিক্রম বর্ধনের রাজত্বকালে
মজবহিতদের ইতিহাস ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন হলো কম্বোডিয়ার খেমার রাজা দ্বিতীয় সূর্যবর্মনের কৃতিত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো কম্বোডিয়ার হিন্দু খেমারের ওপর ভারতীয় প্রভাবের বিভিন্ন পর্যায় আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হলো 1292 খ্রিস্টাব্দ পর্যন্ত শৈলেন্দ্র রাজবংশের প্রধান কৃতিত্বগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ার বন্দরনগর হিসেবে মালাক্কার তাৎপর্য কী ছিল। 5 নম্বরের সাজেশন হিসেবে আমি 12টি দাগ রেখেছি, আর 10 নম্বরের 8টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো দেখার পরে তোমাদের মনে হতে পারে, যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখেছো, অনেক প্রশ্ন 2024 সালে এসছে, এরকম প্রশ্ন আমি দিয়েছি। তার কারণ ওই প্রশ্নগুলো প্রত্যেক বছর রিপিট হয়েছে, তাই আমার মনে হয়েছে যে ওই প্রশ্নগুলো আসলেও আসতে পারে, তাই আমি দিয়ে রেখেছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো আমরা 5 নম্বরের ইম্পর্টেন্স বলে পড়লাম, 5-এর মধ্যে থেকে 10-এ চলে আসতে পারে। আবার যেগুলো 10-এর জন্য ইম্পর্টেন্স হিসেবে পড়লাম, তার মধ্যে থেকে 5-এরও এলে আসতে পারে। তবে তোমরা 10 নম্বরের যেগুলো দিয়েছি বা 5 নম্বরের যেগুলো দিয়েছি, প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। এরপরে আমরা 2 নম্বরে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো একবার দেখে নিব। তো তোমাদের বলি যে ডিএসসি 4 এই পেপারটির যে দুটো পার্ট রয়েছে, প্রি কলোনিয়াল সাউথ ইস্ট এশিয়া বা এনভায়রনমেন্টাল হিস্ট্রি, এই দুটো পার্ট থেকে 2 নম্বরের বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু বাঁধা ধরা প্রশ্নের মধ্যেই চলে আসে। তাই আমার মনে হয়েছে 2022, 23 এবং 24-এ যে সমস্ত প্রশ্নগুলো এসছিল সেগুলোকে তোমরা যদি ভালো করে তৈরি করে পড়ে যাও, এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। 2 নম্বরের 2022-এ যে সমস্ত প্রশ্নগুলো এসছিল সেই প্রশ্নগুলো আমরা দেখে নিব। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্স প্রশ্ন। আমি আশা রাখবো এর মধ্যে থেকেই তোমরা কমন ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে। আমি সেই জন্য লিখে দিয়েছি 2022 সালে যে প্রশ্নগুলো এসছিল। 1 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়া বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন হলো ফুনান কি। 3 নম্বর প্রশ্ন হলো প্রাচীন দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে জানতে গেলে কোন কোন তথ্যের উপর নির্ভর করতে হয়। 4 নম্বর প্রশ্ন হলো শৈলেন্দ্রের উৎপত্তি সম্পর্কে আর.সি. মজুমদার ও কে.এ. নীলকণ্ঠ শাস্ত্রীর মতামত কি। 5 নম্বর প্রশ্ন হলো চণ্ডী পাবন কি। 6 নম্বর প্রশ্ন হলো সূর্য বর্মনের স্থাপত্য কৃতিগুলির নাম লেখো। 7 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সিসকা ওডরিক পোর্ডেনান বিখ্যাত কেন। 8 নম্বর প্রশ্ন হলো মন কারা। এই প্রশ্নগুলো 2022 সালে এসেছিল, অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। অনলাইনে পরীক্ষা হয়েছিল তখন, সেই কারণে 2 নম্বরের 2022-এ 8টি প্রশ্ন ছিল, তার মধ্যে 5টি করতে দেওয়া ছিল। তারপরে অফলাইনে 23-এ প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নগুলো আমরা দেখে নিব। 23-এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো প্রথম ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক অবস্থান চিহ্নিত করো। 2 নম্বর প্রশ্ন হলো এনসিয়েন্ট ইন্ডিয়ান কলোনাইজেশন ইন সাউথ ইস্ট এশিয়া গ্রন্থের লেখক কে। 3 নম্বর প্রশ্ন হলো প্রাচীন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসের কিছু উপাদানের নাম উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ার আদি পর্বের রাষ্ট্র ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন হলো ভারতীয়করণ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে। 6 নম্বর প্রশ্ন হলো চীনা বৌদ্ধ তীর্থযাত্রী ই সিং এর বিবরণের তাৎপর্য কি। 7 নম্বর প্রশ্ন হলো আঙ্কর ভাট সম্পর্কে তুমি কি জানো। 8 নম্বর প্রশ্ন হলো
কায়ান জিথা কে ছিলেন? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 23-এর প্রত্যেকটি প্রশ্ন 25-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 9 নম্বর প্রশ্ন হলো, তুমি মাজাব হিত সম্পর্কে কি জানো? 10 নম্বর প্রশ্ন হলো, দ্বারাবতী রাজ্যের গুরুত্ব কি ছিল? 11 নম্বর প্রশ্ন হলো, চেনলা সম্পর্কে তুমি কি জানো? 12 নম্বর প্রশ্ন হলো, পরমেশ্বর কে ছিলেন? 13 নম্বর প্রশ্ন হলো, থেরবাদ বা থেরাবাদ বৌদ্ধ ধর্ম প্রথম কোন দেশে ছড়িয়ে পড়ে? 14 নম্বর প্রশ্ন হলো, ইন্দোনেশিয়ায় বাণিজ্য নিয়ন্ত্রণ করতে ডাচরা কি করেছিল? 15 নম্বর প্রশ্ন হলো, কালচার ব্যবস্থা কি ছিল? এই ছিল 23-এ 15টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 25-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। এরপরে 24-এ যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে। এমনটা নয় 24-এ এসছে মানে 25-এ আসবে না। 2 নম্বরের প্রশ্ন কিন্তু রিপিট হবে। আর ডিএসসি 4-এর বেশিরভাগ প্রশ্ন কিন্তু ওই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু রিপিট হচ্ছে। 24-এর যে প্রশ্নগুলো এসেছিল, প্রথম ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার কোন কোন অঞ্চল সুবর্ণভূমি এবং সুবর্ণ দ্বীপ বলে পরিচিত? 2 নম্বর প্রশ্ন হলো, কৌডিন্য কোন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে বিখ্যাত? কেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে বিখ্যাত? 3 নম্বর প্রশ্ন ছিল, দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম উল্লেখ করো যারা প্রাচীন দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ে গবেষণা করেছেন। 4 নম্বর প্রশ্ন হলো, মন বলতে কাদের বোঝায়? 5 নম্বর প্রশ্ন হলো, দুটি চৈনিক গ্রন্থের নাম উল্লেখ করো যেখানে প্রাচীন দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে বিবরণ রয়েছে। 6 নম্বর প্রশ্ন হলো, জাভার ইতিহাসে প্রাম্বানান বিখ্যাত কেন? 7 নম্বর প্রশ্ন হলো, বালপুত্রদেব কে ছিলেন? 8 নম্বর প্রশ্ন হলো, আঙ্কর ভাট কেন ইতিহাসে বিখ্যাত? 9 নম্বর প্রশ্ন হলো, চণ্ডী কালাসান কি? 10 নম্বর প্রশ্ন হলো, ঐরঙ্গল কে ছিলেন? 11 নম্বর প্রশ্ন হলো, সাওয়া কৃষি ব্যবস্থা কি? 12 নম্বর প্রশ্ন হলো, 4 জন বৈদেশিক পর্যটকের নাম উল্লেখ করো যারা দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে লিখেছেন। 13 নম্বর প্রশ্ন হলো, তারেকাট কি? 14 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে পাশাই কি কারণে গুরুত্বপূর্ণ? 15 নম্বর প্রশ্ন ছিল, কার দ্বারা এবং কত খ্রিস্টাব্দে মালাক্কা অধিকৃত হয়? 24 সালে এই 15টি প্রশ্ন 2 নম্বরের এসেছিল। এগুলোও তোমরা অবশ্যই পড়ে নিও। এর মধ্যে থেকেও কিন্তু কমন আসতে পারে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এছাড়া যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে তোমরা জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই। আমি আশা রাখবো প্রত্যেকেই মন দিয়ে পড়াশোনা করছো। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।